গুড মর্নিং এভরিওয়ান। আমাদের পঠন পাঠনের চ্যানেলে সকলকে স্বাগত। এবং সামনে যে পঞ্চায়েতের পরীক্ষা হতে চলেছে তার আজকে আমরা ফার্স্ট ইংলিশ ক্লাসটা করব। তার শুরু করার আগে কিছু জিনিস একটু ডিসকাস করে নেওয়া ইম্পর্টেন্ট আমার ব্যক্তিগতভাবে মনে হয়। প্রথমত তোমরা সকলে জানো যে এন্টায়ার সিরিজটাই আমরা বিনামূল্যে ইউটিউবে আপলোড করব। বিনামূল্যে যেহেতু দেওয়া হচ্ছে এর মানে কোথাও নেই যে আমরা মানে কোনো রকমের অবনতি ঘটাবো। যেমনটা দরকার যতটা দরকার একদম টপ নচ তোমাদেরকে ম্যাটেরিয়াল এবং সমস্ত ইনফরমেশন প্রোভাইড করা হবে। এবং সিলেবাসটা যেহেতু একটু ডিসকাস কেন করতে হবে, কারণ সিলেবাসটা মোরালের সমস্ত পরীক্ষাতে যা যা দেওয়া হয় ইংরেজিতে এই পরীক্ষাতে আমরা তাই দেখতে পাচ্ছি, কিন্তু কিছু একটু এক্সট্রা জিনিস আমি দেখেছি যে সিলেবাসে আছে যেগুলো অন্যান্য পরীক্ষাতে হয়তো দেওয়া হয় না খুব বেশি। এবং কোথায় ওয়েটেজ অনেক বেশি, কোথায় ওয়েটেজ কম, কোথায় একটু বেশি পড়লেও হবে, কোথাও খুব একটা না পড়লেও চলবে, সেগুলো একটু নোটিস করব। এবং যেহেতু প্রত্যেকটা ক্লাসে তোমাদের হচ্ছে রেকর্ডেড আপলোড করা হবে, তো দেখো ক্লাসটা তো আমাদের নিজেদের জন্য আর তোমাদের জন্য আপলোড করা হচ্ছে। আমরা একটা স্টাডি প্ল্যান ভেবে রেখেছি যে এইভাবে এগোবো, কিন্তু যদি তোমাদের মনে হয় যে এই জিনিসগুলো আমাদের বেশি দরকার, বেশি আগে দরকার, হয়তো আমাদের মনে হচ্ছে যে ভোক্যাবটা আমরা প্রথমে করলে ভালো হয়, গ্রামারটা পরে করলেও হবে, বা গ্রামারটা আগে করব পরে ভোক্যাবটা করব, যেটা তোমরা চাইবে সেটা সেইভাবেই হবে। যদি মনে হয় যে এটা আমাদের নেসেসিটি রয়েছে ডেফিনেটলি কমেন্টসে জানাবে, তারপর আমরা সেই হিসেবে প্রসিড করব। ফার্স্ট ক্লাস আজকে আমরা টেন্স করব, তো তার আগে একটু সিলেবাসটা দেখে নিই, ঠিক আছে? দেখো সিলেবাসে কি থাকে, যা যা অন্যান্য পরীক্ষাতে দেওয়া হয় তাই থাকে। গ্রামারে কি কি থাকে, সেন্টেন্স স্ট্রাকচার তুমি দেখতে পাবে, সেন্টেন্স স্ট্রাকচারে কি কি দেওয়া থাকবে, সাবজেক্ট এবং প্রেডিকেট যেরকম অন্যান্য পরীক্ষাতে থাকে, তার সাথে সাথে কি থাকবে, ফ্রেজ অ্যান্ড ক্লজ, ঠিক আছে? ফ্রেজ অ্যান্ড ক্লজ, সরি একটু মিডিলে হয়ে গেল, ফ্রেজ অ্যান্ড ক্লজ। খুব যে ডাইরেক্ট কোয়েশ্চেন হয় তা নয়, কিন্তু অন্যান্য জায়গাতে যেহেতু ইউজ আছে, যেমন আমরা যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করব তখন ফ্রেজ ক্লজের দরকার পড়বে। এগুলো না জানলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করা খানিকটা কঠিন হয়ে যায়, তো এটাও করতে হবে। টেন্স তো সমস্ত পরীক্ষার জন্য ম্যান্ডেটরি, টেন্স পড়ব। পার্টস অফ স্পিচ পড়ব, প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা করে পড়বো না। পার্টস অফ স্পিচ একটাই, হয়তো 2-3টে ক্লাস হবে, যেখানে যেই চ্যাপ্টার থেকে যেই পোর্শনগুলো থেকে কোয়েশ্চেন করা হচ্ছে সেই চ্যাপ্টারগুলো পড়বো, সবগুলো পড়বো না। কেন, পরীক্ষার লেভেলটা আমাদেরকে দেখতে হবে, অতিরিক্ত এফার্ট দেওয়ার খুব একটা দরকার নেই। পার্টস অফ স্পিচ আলাদা আলাদা করে প্রত্যেকটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এইভাবে পড়বো না, সবগুলোই পড়বো, কিন্তু প্রত্যেকটা টপিক থেকে যেখান থেকে বেশি ওয়েটেজের কোয়েশ্চেন এসেছে সেই জায়গাগুলো পড়বো। এই মুহূর্তে তো আমাদের কাছে কোনো একদম হার্ড কপি বা সিলেবাস অ্যাভেলেবেল নেই, কেন তারা আমাদেরকে প্রোভাইড করেননি। আগের বছরে যেই তোমরা মানে সিলেবাসটা পেয়েছো সেই সিলেবাসের বেসিসেই আমরা এগোচ্ছি এই মুহূর্তে। পরে যখন যদি নতুন সিলেবাস প্রোভাইড করা হয় তখন তো আমরা নতুন সিলেবাস হিসেবেই পড়বো। তারপর দেখো আর্টিকেল এবং ফিক্সড প্রিপোজিশনের ওয়েটেজ অনেক বেশি, খুব ভালো করে পড়বে। যদি ভাবো যে আমি নিজেই বাড়িতে পড়বো, আমি কোনো টিচারের দরকার নেই, ডেফিনেটলি এই পোর্শনটাতে ফোকাস করবে। আর্টিকেল এবং ফিক্সড প্রিপোজিশন থেকে, ফিক্সড প্রিপোজিশন অ্যাজ ওয়েল অ্যাজ আরেক যেটা নর্মাল প্রিপোজিশন হয় সেখান থেকেও কিন্তু কোয়েশ্চেন আসে, কিন্তু বিভিন্ন পরীক্ষায় ফিক্সড প্রিপোজিশনটাই ওরা বেশি প্রেফার করে। ভয়েস ন্যারেশনও পড়বো, কিন্তু খুব বেসিক লেভেলের, খুব বেশি কঠিন কিছু নয়। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করবো, কিরকম, সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, বা পজিটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ধরে নাও তোমাদের ইন্টারোগেটিভ, এই ধরনের কোয়েশ্চেনগুলো আমরা সলভ করবো। কোয়েশ্চেন ট্যাগগুলো আলাদা করে কোনো চ্যাপ্টার না, একটা ছোট্ট কনসেপ্ট, কিন্তু এখানে কোয়েশ্চেন যেহেতু এসেছে এবং অনেকগুলো দেখেছি, প্রায় 5-6টা প্রশ্ন, একটা ছোট্ট একটা 2 লাইনের চ্যাপ্টার থেকে যদি 5-6টা প্রশ্ন আসে তাহলে সেটার ওয়েটেজ বেশ ভালোই রয়েছে। কিন্তু এই পরীক্ষাতে গ্রামারের ওয়েটেজ কি অনেক বেশি? না, খুব বেশি নয়, যতটা দরকার খুব বেসিক লেভেলেই ততটাই পড়লেই হবে। কিন্তু এখনকার টাইমে যদি তুমি কোয়েশ্চেন দেখো, লাস্ট 2-3 বছরের যে ট্রেন্ড, স্টেটের পরীক্ষা বলো, সেন্ট্রালের পরীক্ষা আমরা ভাববো না, স্টেটের পরীক্ষাতেও প্রশ্নের মান কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড। এমন কোথাও কিন্তু আমি দেখতে পাইনি যে কোয়েশ্চেন খুব বেশি সিম্পল দেওয়া হচ্ছে বা যে কেউ পেরে যাবে, এমনটা কিন্তু নয়। তো সেটা মাথায় রেখে আমরা এগোবো, এবং এটাও তোমরাও মাথায়, যদি নিজেরাও পড়াশোনা করো একটু এটা মাথায় রেখেই পড়বে যে প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু প্রশ্নের মান কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে, তো সেই হিসেবে পড়াশোনা করবে। এবার আসি ভোক্যাব পার্টে। ভোক্যাবের ওয়েটেজ মারাত্মক বেশি, সমস্ত পরীক্ষাতে ভোক্যাব
ওটা প্রচুর পরিমাণে দেয়, এখানেও তার কোনো রকম ডিফারেন্সিয়েট ওরা করেননি। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, ইডিয়ামস পড়বো, সিনোনিম অ্যান্টোনিম পড়বো। সিনোনিম অ্যান্টোনিম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে প্রচুর কোশ্চেন আগের বার দেখেছি। হোমোনিম হোমোফোনস রিসেন্ট টাইমসে কোশ্চেন আসছে, এটাও পড়তে হবে। কি জিনিস? সিনোনিম মানে সমার্থক শব্দ, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, সকলে জানে। হোমোনিম মানে কি? হোমোনিম মানে ধরো আমি এখানে লিখলাম ব্যাট, ঠিক আছে, ব্যাট, ব্যাট মানে কি? একটা ক্রিকেট খেলার ব্যাট হয়, আর একটা হয় বাদুড়। দেখো বানান একই, উচ্চারণ একই, কিন্তু মানেটা আলাদা হয়ে যায়, সেই শব্দগুলোকে আমরা বলি হোমোনিমস। হোমো মানে সিমিলার, হোমোনিমস মানে একই উচ্চারণ থাকবে, একই স্পেলিং থাকবে, কিন্তু মানেটা ডিফারেন্ট হয়ে যায়, তাদেরকে আমরা বলি হোমোনিমস। রিসেন্ট টাইমসে বিভিন্ন পরীক্ষাতে এখান থেকে কোয়েশ্চেন দেওয়া হয় এবং এটা পড়া ইম্পর্টেন্ট। হোমোফোনস কি? ফোন মানে হচ্ছে উচ্চারণ, আর হোমো মানে হচ্ছে সিমিলার, সিমিলার উচ্চারণ হবে। যেরকম ধরো টু টু টু, তিনটেরই উচ্চারণ সেম, কিন্তু কোনোটারই বানান একই নয়, কোনোটার ব্যবহারও একই নয়, প্রত্যেকটাই আলাদা, শুধুমাত্র উচ্চারণ এক হবে, বাকি সমস্ত কিছু আলাদা হবে, সেগুলোকে বলি হোমোফোনস। এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে তা না, কিন্তু এখান থেকে কোশ্চেন দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তারপর আছে ফ্রেজাল ভার্ব, ভেরি 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 ইম্পর্টেন্ট। ফ্রেজাল ভার্ব এবং ফিক্সড প্রিপোজিশন মারাত্মক ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে, তাহলে কোশ্চেন আসে। ফ্রেজাল ভার্ব বলো বা গ্রুপ ভার্ব বলো, স্পেলিং এরর থেকে কোশ্চেন আসে। আরেকটা জায়গা থেকে আমি কোশ্চেন নোটিস করছি, সেটা হচ্ছে পাংচুয়েশন মার্ক। পাংচুয়েশন মার্ক মানে কি? কোথায় কমা পড়বে, কোথায় সেমিকোলন আছে, কোথায় কমা পড়বে, কোথায় ফুল স্টপ পড়বে। ধরো তোমাকে একটা সেন্টেন্স দিয়ে দেওয়া হলো এবং বলবে যে এখানে ঠিকঠাকভাবে পাংচুয়েশন মার্ক অ্যাড করো। এই রকম কোশ্চেন কিন্তু অন্যান্য পরীক্ষাতে দেখতে পাওয়া যায় না, খুব বেশি দেখতে পাওয়া যায় না, কিন্তু পঞ্চায়েতের আগের বারের পরীক্ষাগুলোতে দিয়েছে, তো আমাদেরকে এইটাও করতে হবে, ঠিক আছে। ওয়েটেজ ভোক্যাবসের অনেক বেশি, গ্রামারেরও আছে, কিন্তু গ্রামারের ততখানি বেশি নয়, যতটা আছে ঠিকঠাক লেভেল আছে। প্রত্যেকটা চ্যাপ্টারে যেগুলো খুব ইম্পর্টেন্ট পোর্শন হয় সেখান থেকেই প্রশ্ন আসে। এবার অনেক কিছু বলা হয়ে গেল, এবার আমরা একদম ডাইরেক্ট আজকের চ্যাপ্টারে এন্টার করব এবং তোমরা জানাবে যে তোমরা কোনটা আগে করতে চাও। মানে আমি তো গ্রামার দিয়ে শুরু করছি, কারণ বেসিক্যালি সেটাই হয়, কিন্তু যদি তোমাদের মনে হয় যে না আমাদের ভোক্যাবের নেসেসিটি বেশি, আমরা ভোক্যাবটা করতে যাই, দেন সেটাই করা হবে, তোমাদের যেটা প্রেফারেন্স হবে আমরা সেটাতেই এগোবো। এবার আজকে শুরু করবো টেন্স দিয়ে। কেন? কারণ কি টেন্স করতেই হবে, বেসিক জিনিস, সব জায়গাতে সবার প্রথমে টেন্সটাই বোঝা উচিত এবং আমরাও সেটা নিয়ে এগোবো। টেন্স কাকে বলে? টেন্স মানে হচ্ছে কোনো কাজ কোন সময় হচ্ছে। ক্রিয়ার কালকে আমরা টেন্স বলি, ক্রিয়া মানে ওয়ার্ক, কাজ, এবং কাল মানে হচ্ছে টাইম। কোনো কাজ কোন সময় হচ্ছে সেটা আমরা কি দিয়ে ডিনোট করি? টেন্স দিয়ে ডিনোট করি। এবং কাজেরও যখন কথা হবে তখন সমস্ত কাজ কাকে নিয়ে হবে? ভার্বকে নিয়ে হবে। এই চ্যাপ্টারে সমস্ত কাজ আমরা কাকে নিয়ে করবো? বাকিদেরও ইম্পর্টেন্স আছে, কিন্তু মেইন ইম্পর্টেন্স কার? মেইন ইম্পর্টেন্স হচ্ছে ভার্ব। কেন? ভার্বের ভেরিয়েশন থেকে আমরা বুঝতে পারি যে এখন আমরা প্রেজেন্ট টেন্স করছি নাকি পাস্ট টেন্স করছি না ফিউচার টেন্স করছি। টেন্স যেরকম কি কি হয়? প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্স, ঠিক আছে। দেখো প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, পাস্ট মানে হচ্ছে ভূত বা অতীতকাল, এবং ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ। সকলে জানি, এগুলো খুব বেসিক জিনিস। যেমন দেখো ইট ইজ কোল্ড টুডে, তো আজকে দিনটা মোটেও ঠান্ডা না, ভীষণ গরম পড়েছে, কিন্তু এখানে লেখা আছে ইট ইজ কোল্ড টুডে, আজকে বেশ ঠান্ডা ঠান্ডা দিন। এবার আমি কি করে বুঝছি এটা প্রেজেন্ট টেন্স? এই যে এখানে ইজ ভার্বটা আছে, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের হেল্পিং ভার্ব, ঠিক আছে। একইভাবে যখন পাস্ট টেন্সে বলছি কি লিখছি? ইট ওয়াজ কোল্ড ইয়েস্টারডে, আগের দিন ভীষণ ঠান্ডা ছিল, আগের দিন ঠান্ডা ঠান্ডা ছিল। একই সেন্টেন্স, শুধু দুটো শব্দের ভেরিয়েশন, একটা হচ্ছে ওয়াজ আর একটা হচ্ছে ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে গতকাল, আর ওয়াজ আমরা কখন ইউজ করি? পাস্ট টেন্সের জন্য ইউজ করি, ঠিক। সেম ভাবে ফিউচার টেন্সে দেখো কি লেখা আছে? ইট উইল বি কোল্ড টুমরো, কালকে ঠান্ডা হবে বা কালকে ঠান্ডা পড়বে। এখানে দেখো কি ভেরিয়েশন? উইল বি, উইল আমরা কোন টেন্সে ইউজ করি? ফিউচার টেন্স। তাহলে দেখো প্রত্যেকটা সেন্টেন্সকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারছি টেন্সের বেসিসে? সেই ভার্বকে দেখে। তো যখন আমরা টেন্স শুরু করব তার আগে আমরা একটু কি করব? আগে একটু ভার্ব কত রকমের হয়, কি কি ভেরিয়েশন হয় সেটা একটু দেখে নেব, যাতে পরে যখন আমরা চ্যাপ্টারটাতে প্রসিড করব, যখন আমি বিভিন্ন শব্দ বলবো তোমরা যাতে রিলেট করতে পারবে যে আচ্ছা এটা ম্যাডামকে আগে বলেছেন, আমি জানি অলরেডি এটা, ঠিক আছে। এবার ভার্ব
দুই রকমের হয়, একটা হয় প্রাইমারি আর একটা হয় মেইন ভার্ব। ঠিক আছে, একটা হয় প্রাইমারি ভার্ব বা এটাকে আমরা বলি, আরো ডিটেলসে যদি বলি এটাকে বলি হেল্পিং ভার্ব। এবং হেল্পিং ভার্বের আরো দুটো ভেরিয়েশন হয়, সেটা হচ্ছে প্রাইমারি এবং মডালস। ঠিক আছে, মেইন ভার্বেরও আরো ভেরিয়েশন হয়, সেটা হচ্ছে ফাইনাইট, নন ফাইনাইট, কিন্তু এখন পড়বো না, কেন এখন অত কিছু দরকার নেই, বেশি প্রথমে বলে দিলে মুশকিল হবে। ঠিক আছে, কি কি বললাম, ভার্বের দুটো ভাগ হয়, একটা হয় হেল্পিং ভার্ব, একটা হয় মেইন ভার্ব। ঠিক আছে, হেল্পিং ভার্বেরও আবার দুটো ভেরিয়েশন হয়, প্রাইমারি ভার্ব, মডালস। ঠিক আছে, মেইনেরও দুটো লিখে দিচ্ছি, দেখেই নাও, একটা হয় ফাইনাইট আর একটা হয় নন ফাইনাইট। ঠিক আছে, কিন্তু এইটা কিন্তু এখন ফোকাস করব না, কারণ এখন এটা নিয়ে আমাদের ভাবার খুব একটা দরকার নেই, যেটুকুনি দরকার সেইটুকুনি এখন বুঝবো। এবার দেখো প্রাইমারির মধ্যে কি কি পড়ে, একটা পড়ে বি ভার্ব, একটা পড়ে হচ্ছে হ্যাভ ভার্ব, একটা পড়ে হচ্ছে ডু ভার্ব। ঠিক আছে, কি কি বললাম, প্রাইমারির মধ্যে আসে বি। আচ্ছা একটু মিটাই ছোট করে লিখি, কারণ আমাদের জায়গা আরো লাগবে। আর আগে এবার দেখো প্রাইমারি ভার্ব কি কি হয়, একটা হবে বি ভার্ব, একটা হবে হ্যাভ ভার্ব, আর একটা হবে ডু ভার্ব। ঠিক আছে, বি ভার্ব কি কি হয়, বি ভার্ব হচ্ছে am, is, are, was, were, be, been, আর be। ঠিক আছে, বি ভার্বের মধ্যে কি কি আসে, am, is, are, was, were, be, been, be। ভালো কথা। হ্যাভ ভার্বে কি কি আসে, have, has, had। ডিফারেন্সিয়েট কি কি আলাদা সেটা আমরা পরে বলছি। আর ডু এর মধ্যে কি কি আসে, ডু, ডাজ, তারপর হচ্ছে ডি। ঠিক আছে, এবার দেখো এবার হেল্পিং ভার্ব আমি বলেছিলাম প্রথমে, আরেকটা বলেছিলাম মেইন ভার্ব। ভালো কথা, এবার হেল্পিং ভার্বের কাজ কি, মেইন ভার্বের কাজ। হেল্পিং ভার্বের কাজ মেইন ভার্বকে সাপোর্ট করা, যখন বিভিন্ন আমরা টেন্সের পরিবর্তন করব তখন হেল্পিং ভার্ব কি করবে, মেইন ভার্বকে সাপোর্ট করবে। am, is আর কোন টেন্সে ইউজ করি, আমরা ইউজ করি হচ্ছে প্রেজেন্ট টেন্সে। ঠিক আছে, am, is এর ইউজ কোন টেন্সে হয়, প্রেজেন্ট টেন্সে হয়। am ইউজ হয় I এর জন্য, is হচ্ছে সিঙ্গুলার ভার্বের জন্য, সিঙ্গুলার নাউনের জন্য, এবং আর ইউজ হয় হচ্ছে প্লুরাল নাউনের জন্য। ঠিক আছে, am সিঙ্গুলার নাউন, is am সিঙ্গুলার অ্যাজ ওয়েল অ্যাজ I এর জন্য ইউজ হয়, অ্যাজ ওয়েল অ্যাজ কি I এর জন্য ইউজ হবে am, is হচ্ছে সিঙ্গুলার, আর হচ্ছে প্লুরালের জন্য। was were কার জন্য ইউজ হয়, পাস্ট টেন্সে ইউজ হবে, was সিঙ্গুলার, were হচ্ছে প্লুরাল। is এরই পাস্ট ফর্ম হবে was, আর এর পাস্ট ফর্ম were। ঠিক আছে, বি হচ্ছে বেস ফর্ম, এটাই বেস, এরই বিভিন্ন ভেরিয়েশন হয়। বি কোন টেন্সে ইউজ হয়, আমরা ফিউচার টেন্সে ইউজ করি, কখন করব কি করব পরে দেখছি। বি এরই থার্ড ফর্ম হয় বি। ঠিক আছে, আর বি আমরা প্যাসিভ ভয়েসে ইউজ করি, এখনই মাথা ঘামাবো না, আমরা এখন কি কি করব, am, is, are, was, were, be, been, বাকিগুলো পরে দেখছি। তারপরে কি আছে দেখো, হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের মধ্যে কি কি আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ, হ্যাজ, হ্যাড করব। এবার হ্যাভ, হ্যাজ কোন টেন্সে ইউজ হয়, পারফেক্ট টেন্সে হয়, প্রেজেন্ট পারফেক্ট। হ্যাড ইউজ করব হচ্ছে পাস্ট পারফেক্ট। আর ডু, ডাজ, ডিড এর ব্যবহার এইটা একটু সময় নিয়ে বলবো, একটু মিটাই এইসব, এইগুলো এখন দরকার নেই, আমি একটু ডু, ডাজ, ডিডটা বুঝি। ডু, ডাজ, ডিড কখন ইউজ করব, ডু, ডাজ এবং ডিড আমরা কোন সময়টাতে ইউজ করি, কখন কখন ইউজ করি, একটা হচ্ছে যখন নেগেটিভ সেন্টেন্স লিখব, আরেকটা হচ্ছে ইন্টারোগেটিভ। এই দুটো সেন্টেন্স ছাড়া আর কোথাও ডু, ডাজ, ডিড এর ব্যবহার হয় না। যেরকম ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম, I am playing violin। ঠিক আছে, I am playing violin। এবার এটা
এরকম সেন্টেন্স তো সবসময় পাবো না যেখানে হেল্পিং ভার্ব থাকবে। যেমন ধরো লিখলাম হি প্লেস ভায়োলিন, ঠিক আছে, হি প্লেস ভায়োলিন। বা এবার যদি মনে হয় যে অনেক কঠিন হয়ে যাচ্ছে, সোজা বাংলায় আই প্লে ভায়োলিন। এবার এটাকে যদি নেগেটিভ করতে নিই তাহলে এখানে তো কোনো রকমের হেল্পিং ভার্ব নেই, তাহলে আমি কি করে নেগেটিভ করব? তখন আমরা নিজে থেকে একটা হেল্পিং ভার্ব নিয়ে আসবো। এবার কাকে নিয়ে আসবো? ডু ডাজ ইউজ করি হচ্ছে প্রেজেন্ট টেন্সে, আর ডিড ইউজ করি হচ্ছে পাস্ট টেন্সে, ঠিক আছে? ডু ডাজ ইউজ করব প্রেজেন্ট টেন্সে এবং ডিড ইউজ করব পাস্ট টেন্সে। আমরা কি লিখবো? আই ডু নট প্লে ভায়োলিন, ঠিক আছে? একইভাবে যখন আমরা প্রশ্ন বানাই তখন আমরা ডু ডাজ ডিড এর ইউজ করি। কিরকম? যদি বলি আই অ্যাম বাইং আ কার, এটা বেসিক সেন্টেন্স, আই অ্যাম বাইং আ কার। এটাকে কোশ্চেন বানাতে গেলে কি করব? অ্যাম আই বাইং আ কার। সে কি করলাম? হেল্পিং ভার্বটাকে তুললাম, সামনে নিয়ে চলে গেল, ভালো কথা। কিন্তু সব সেন্টেন্স এরকম হয় না। আমি লিখলাম আই প্লে, কি লিখি? ক্রিকেট, বোঝানোর সুবিধার্থে আই প্লে ক্রিকেট, ঠিক আছে? আই প্লে ক্রিকেট। এবার দেখো এখানে তো কোনো হেল্পিং ভার্ব নেই, আমি কোশ্চেন কি করে বানাবো? আবার আমি নিজে থেকে একটা হেল্পিং ভার্ব নিয়ে আসবো। এই যেখানে যখন অ্যামটাকে সামনে এনেছিলাম, এখানে আমি নিজের পছন্দ মতো কি লিখলাম? ডু লিখলাম। ডু কেন লিখছি পরে বলছি। ডু আই প্লে ক্রিকেট, ঠিক? তাহলে যখন সেন্টেন্সের মধ্যে হেল্পিং ভার্ব থাকবে না তখন আমরা নিজে থেকে কি বসাই? তখন বসাই হচ্ছে ডু, ডাজ বা ডিড, ঠিক আছে? তাহলে যখন কোশ্চেনের মধ্যে আমরা কোনো হেল্পিং ভার্ব পাবো না তখন আমরা এদেরকে নিয়ে আসবো। তাহলে অলরেডি আমরা কি কি শিখলাম? একটা শিখে ফেললাম বি ভার্ব, একটা শিখে ফেললাম হ্যাভ ভার্ব, একটা শিখে ফেললাম হচ্ছে তোমাদের ডু ভার্ব, ঠিক আছে? বি ভার্বের মধ্যে কি কি শিখলাম? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিন। এটা আমি বারবার করে এই জন্য লিখছি কারণ অনেকে না বি ভার্বটা গুলিয়ে যায়। বারবার করে যদি তুমি দেখো তাহলে কি হবে? তোমার মুখস্থ হয়ে যাবে। এটা যেন মনে থাকে যে কেন আমি এই বি ভার্বটা একটু বারবার করে লিখে লেখার আমার কোনো দরকার নেই, আমি ওর মধ্যেই লিখতে পারি, আমি প্রথমে করতে পারতাম কিন্তু করলাম না কেন? এই যে এই টার্মটা আমি বহুবার পরে ইউজ করব তখন যাতে তোমার গুলিয়ে না যায় যে বি ভার্বের মধ্যে কি কি আছে, সেই জন্য আমি বারবার করে একবার লিখে লিখে দিচ্ছি যাতে তোমার মুখস্থ হয়ে যায়। হ্যাভের মধ্যে কি কি পড়লাম? হ্যাভ, হ্যাজ, হ্যাভ, ঠিক? আর এটা কি পড়েছিলাম? ডু, ডাজ আর প্রত্যেকের ব্যবহার শিখে গেছি। অ্যাম ইজ আর প্রেজেন্ট টেন্সে ইউজ হয়, ওয়াজ আর পাস্ট টেন্সে ইউজ হয়, বি, বিন, বিন কোথায় ইউজ হয় পরে দেখছি। হ্যাভ, হ্যাজ ইউজ হয় পারফেক্ট টেন্সে, হ্যাড ইউজ হয় পাস্ট পারফেক্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট, এটা পাস্ট পারফেক্ট। আর সেন্টেন্সে যদি কোনো হেল্পিং ভার্ব না থাকে তাহলে আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার সময় ডু, ডাজ, ডিড এর ব্যবহার করি। বি ভার্ব সব সময় টেন্সে কার সাথে বসে? ভার্বের সাথে আইএনজি যুক্ত পদের সাথে বসে, সোজা বাংলায় কন্টিনিউয়াস টেন্সে ইউজ করি। কন্টিনিউয়াস টেন্স কি পরে জিজ্ঞাসা করতে চাচ্ছি, কিন্তু সব সময় বি ভার্বের সাথে আমরা কি ইউজ করি? ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম। হ্যাভ ভার্ব যদি কোথাও আসে তার সাথে সবসময় কি বসবে? ভার্বের থার্ড ফর্ম ম্যান্ডেটরি। যদি কোশ্চেনে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখ, এরর কারেকশন দেয়, যদি তুমি হ্যাভ, হ্যাজ, হ্যাড দেখতে পাও তাহলে তারপর সবসময় কি বসাবে? ভার্বের থার্ড ফর্ম বসাবে। সেম ওয়ে যদি কোথাও ডু, ডাজ, ডিড দেখতে পাও তাহলে তার সাথে কি বসবে? অলওয়েজ ভার্বের ফার্স্ট ফর্ম, ঠিক আছে? যদি বি ভার্ব হয় তাহলে তার সাথে সব সময় ভার্বের সাথে আইএনজি যুক্ত পদ, যদি হ্যাভ ভার্ব হয় তাহলে তার সাথে সব সময় ভার্বের থার্ড ফর্ম, এবং যদি ডু ভার্ব হয় তাহলে তার সাথে সব সময় ভার্বের ফার্স্ট ফর্ম, ঠিক আছে? এবং এইটুকুনি পোরশন থেকে প্রচুর এরর আসে। যেরকম ধরো একটা কোশ্চেন আমি বলছি, আই ডিড নট ওয়েন্ট টু মার্কেট। ধরো এই সেন্টেন্সে পরীক্ষা এসেছে, ঠিক আছে? তুমি কি করবে? তুমি কোনোদিনও যখন এরর
কোথাও মাথা দেখবি না যে এরর এখানেই থাকবে, কিন্তু এই জায়গাগুলো খুবই সেন্সিটিভ জায়গা যেখান থেকে এরর হওয়া সম্ভাবনা বেশি। তাই আমি চেক করে নেব যে ডিড এর জন্য ভার্বের ফার্স্ট ফর্ম এসেছে তো আসে, তাহলে কি হবে এখানে লিখতে হবে আই ডিড নট গো টু দ্য মার্কেট। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে কি ডু ডাজ ডিড এর সাথে ভার্বের ফার্স্ট ফর্ম বসে। এই গেল হচ্ছে আমাদের হেল্পিং ভার্বের গল্প। এরপর আসে মডেলস। এখন মডেলস নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা করবো না, কারণ এই চ্যাপ্টারে আমাদের মডেলসের খুব একটা দরকার নেই। তাও আমি জানিয়ে দিচ্ছি কি কি হয়। ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট এবং মাস্ট। ঠিক আছে, এই কটা হয় মডেল ভার্ব। কি কার মানে সেটা এখন জেনে লাভ নেই, শুধু একটা জিনিস মনে রাখবা। একইভাবে যেরকম আমি কি বললাম যে এই সমস্ত ভার্বগুলো দেখলে কি কি যত মাথায় আসে যে ভার্বের আইএনজি যুক্ত ফর্ম বসে। হ্যাভ ভার্ব দেখলে কি মাথায় আসবে, তার সাথে ভার্বের থার্ড ফর্ম বসে। সেম ওয়ে ডু ডাজ ডিড দেখলে ভার্বের ফার্স্ট ফর্ম বসে। একইভাবে মডেল যদি হয় তারপর সবসময় ভার্বের কোন ফর্ম বসে, ফার্স্ট ফর্মই বসে। ঠিক আছে, কি বললাম, ভার্বের ফার্স্ট ফর্ম বসে। এই যে এবার দেখো ভার্বের ফার্স্ট ফর্ম, থার্ড ফর্ম, সেকেন্ড ফর্ম এক্সেট্রা এক্সেট্রা বলছে, এগুলো কি বস্তু? এটা হচ্ছে এখানে লিখছি, সেটা হচ্ছে মেইন ভার্বের অনেক ভেরিয়েশন হয়। এখন বেশি কিছুতে যাব না, যতটুকুনি দরকার ততটুকুনি। একটা হয় V1, V2, আর একটা হয় V3, V4, V5 ও হয়, দরকার নেই আমার। V1 হবে কি প্রেজেন্ট, প্রেজেন্ট ফর্মটাকে আমরা বলি V1, V2 হয় পাস্ট, আর V3 হবে হচ্ছে পাস্ট পার্টিসিপল, বা এটাকে আমরা পারফেক্টও বলি। ঠিক আছে, নামে খুব একটা যায় আসে না। যদি এই ভার্বের ফর্মগুলো ভুলে গিয়ে থাকো, অনেকেই ভুলে যাবে, অনেকদিন পড়াশোনার সাথে টাচে নেই হয়তো, কি করবে ছোটবেলা দেখবে আমাদের হাইলাইটস বই ছিল, হাইলাইটস বইয়ে আমরা টেন্স পড়েছি, সেই টেন্সে শেষে দেখবে একটা লিস্ট দেওয়া আছে যেখানে ভার্বের 3টে ফর্ম দেওয়া আছে। ছোটবেলায় সবাই পড়েছি, একবার চোখ বুলিয়ে নিলে কি হবে তোমার মনে পড়ে যাবে, যাতে এরকম মনে না হয় যে আমি জানি না যে গো এর সেকেন্ড ফর্ম কি হয়। ঠিক আছে, এমনটা যদি হয় তাহলে একবার দেখে নেবে, দেখলেই মনে পড়ে যাবে। শুধু এইটুকুনি গেল আমাদের বেসিক, এইটুকুনি জানা দরকার ছিল। এবার আমরা নর্মাল টেন্সে এন্টার করব। ওয়েট, এই দেখো এখানে লেখা আছে ভার্বের 5টে ফর্ম হয়। ফোর্থ এন্ড ফিফথ ফর্মটা দেখার কোনো দরকার নেই, কারণ এগুলো আমরা পড়ার সময় পড়ে ফেলবো, এখন দরকার লাগবে না। ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে প্রেজেন্ট ফর্ম হয়, এই প্লুরাল প্লুরাল কিছু দেখার দরকার নেই, যেমন প্লে, গো। সেকেন্ড ফর্মটাকে আমরা পাস্ট ফর্ম বলি, এক্ষুনি বললাম। প্লে সেকেন্ড ফর্ম কি হয়, প্লে। ভার্বের থার্ড ফর্মটাকে আমরা পারফেক্ট বা পারফেক্ট পার্টিসিপল বলি, তার থার্ড ফর্মও কি হয়, প্লে। প্লে প্লে প্লে। এবং একইভাবে গো, ওয়েন্ট, গন। বাকিগুলো এখন কিছু দেখার দরকার নেই। এবার দেখো, এবার টেন্সকে আরো 4 ভাগে ভাগ করা হয়, সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এবং 3টে টেন্সেরই 4টে ভাগে ভাগ করা হয়, টোটাল 12টা টেন্স হয়। এবার একে একে আসবো হচ্ছে কোশ্চেন। কোশ্চেন বলতে এক একটা টপিক। এবার পূর্ব হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। কিছু কিছু টেন্সের ডেফিনিশন মনে রাখতে হবে। ডেফিনিশন মনে থাকলে কি হবে, তোমার কোশ্চেন করার সময় অনেক বেশি ক্ল্যারিটি থাকবে। কোথাও কোথাও বলবো যে স্ট্রাকচারটা ভালো করে মনে রাখো, ডেফিনিশন মনে রাখার দরকারই নেই। কোথাও কোথাও বলবো যে ডেফিনিশনটা মনে রাখো, স্ট্রাকচারটাও অতটা ইম্পর্টেন্ট নয়। সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে, কোনো কাজ ছোটবেলা পড়েছে, কোনো কাজ বর্তমানে হচ্ছে এরূপ বোঝালে সেটাকে সিম্পল প্রেজেন্ট টেন্স বলি। বা চিরন্তন সত্য, চিরন্তন সত্য বলতে আমরা কোনগুলোকে বুঝি, সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল, খুব ফেমাস এক্সাম্পল ছিল ছোটবেলা। এগুলোকে আমরা বলি চিরন্তন সত্য, যেটা কোনোদিনও পরিবর্তন হবে না, সেগুলোকে আমরা কিসের আওতায় আনি, সিম্পল প্রেজেন্ট টেন্সের আওতায় আনি। ঠিক আছে, এবার এটা গেল ছোটবেলার গল্প। ওইভাবে তো পড়াশোনা হয় না, একটু বড় হয়েছি, কোয়েশ্চেন ওরিয়েন্টেড পড়াশোনা করবো। কি বলছে দেখো, কোনো কাজ বর্তমান কালে হয় এরূপ বোঝালে, বা অভ্যাসগত সত্য বোঝালে, বা চিরন্তন সত্য বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। কি কি মনে রাখবা, কিচ্ছু মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখবা অভ্যাসগত সত্য বোঝালে
বা চিরন্তন সত্য বোঝালে সেটাকে আমরা কি বলবো, সিম্পল প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, এক হচ্ছে হ্যাবিচুয়াল ট্রুথ। হ্যাবিচুয়াল ট্রুথ বা অভ্যাসগত সত্য কি, যেমন আমি রোজ সকালে উঠে মর্নিং ওয়াকে যাই, রোজ যাচ্ছি, রোজ ভোর 4টে বাজলে আমার ঘুম ভেঙে যায়, এটা তো আমার হ্যাবিট। তো এটা চিরন্তন সত্য হবে না, কিন্তু যেহেতু এটা আমার হ্যাবিট হয়ে গেছে, দৌড়তে যাই বা না যাই আমার ভোর 4টে তো ঘুম ভাঙবে, তো সেগুলোকে আমরা বলি হ্যাবিচুয়াল ট্রুথ। আরো হ্যাবিচুয়াল ট্রুথ কি হতে পারে, যে আমি ক্লাস করার জন্য ইউটিউবটা খুললাম, দিয়ে রিলস দেখতে বসে গেলাম, রোজকার গল্প, আমার হ্যাবিট হয়ে গেছে, আমি ইউটিউবে ক্লাস করতে নিই, দেন আমি রিলস দেখতে শুরু করে দিই, এটা কিন্তু কাইন্ড অফ হ্যাবিট। তাহলে এরকম যখন হ্যাবিট করে বোঝানো হবে তখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করবো, আর চিরন্তন সত্য যদি হয় তখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করবো। এবার স্ট্রাকচার কি হয়, প্রথমে বসবে সাবজেক্ট, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর অবজেক্ট। ভার্বের ফার্স্ট ফর্ম অলরেডি বলে ফেলেছি, প্রেজেন্ট ফর্মটাকে আমরা বলি ভার্বের ফার্স্ট ফর্ম। সাবজেক্ট কে কে হতে পারে, শুধুমাত্র নাউন বা প্রোনাউন। অবজেক্ট কে হতে পারে, শুধুমাত্র নাউন বা প্রোনাউন। নাউন প্রোনাউন ছাড়া কেউ কোনোদিনও সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে না। সাবজেক্টকে বাংলায় বলি কর্তা, যে কাজ করছে, যে কাজটা হচ্ছে সেটাকে বলি ভার্ব, এবং উনি কাজ করছেন, কোনো একটা কাজ হচ্ছে, কাজটা কাউকে রিসিভও করতে হবে, যিনি রিসিভ করেন তাকে আমরা বলি অবজেক্ট। ঠিক আছে, এবার সাবজেক্ট V1 প্লাস অবজেক্ট। ঠিক আছে, এক্সাম্পল দেখো, the sun rises in the east, সূর্য পূর্ব দিকে ওঠে। sun সাবজেক্ট, rises ভার্ব, এটা ভার্বের ফার্স্ট ফর্ম, এবং তারপর হচ্ছে অবজেক্ট আছে, কি আছে, এখনই যাচ্ছে, চিরন্তন সত্য। I go for morning walk daily, আমি প্রত্যেকদিন মর্নিং ওয়াকে যাই। প্রত্যেকদিন যাই কোন শব্দটা থেকে বুঝলাম, এই যেখানে ডেইলি লাগিয়ে দিয়েছি, যদি এটা না লাগিয়ে দিত কোথাও মাথা দেখবি না। আমি যদি I go for morning walk, আজকে যাই, হয়তো দুদিন যাই না, এটা কিন্তু অভ্যাস হলো না। যখন আমি ডেইলি বলে দিচ্ছি, আর ডেইলি পরিবর্তে বললাম এভরি ডে, আমি রোজ মর্নিং ওয়াকে যাই, বা আচ্ছা এটা আমি, ঠিক আছে, এই টার্মগুলো লেখা থাকলে আমি কিভাবে বুঝবো সেটা হ্যাবিট বোঝাচ্ছে। হি প্লেস ফুটবল। এবার দেখো আমি বলছি আই প্লে ফুটবল, খুব ঠিক, কিচ্ছু ভুল নেই। ইউ, এখন ফিফা চলছে তাই ফুটবল লিখছি, ইউ প্লে ফুটবল। কিন্তু যখন হি হচ্ছে, যখন সে খেলছে তখন সেটা প্লেস হয়ে যাচ্ছে, সে কি বেশি খেলছে, মোটেও না। আই ইউর ক্ষেত্রে কোনো সমস্যা হলো না, হির ক্ষেত্রে প্লেস হয়ে গেল। কেন, তিনটে পার্সন হয়, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এই মুহূর্তে বক্তাকে, বক্তৃতাকে দিচ্ছি আমি, দিচ্ছি আমি বক্তা, আই হচ্ছে ফার্স্ট পার্সন, এবং আমি যে এত বক বক করছি তো সেটা শুনছে কে, তুমি শুনছো, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, এবং আমি তুমি মিলে ঝামেলা করছি, ঝগড়া করছি, কথোপকথন করছি। মানুষের স্বভাব সিদ্ধই যে দুটো মানুষ কথা বললে আরো আশেপাশে 4টে লোক দাঁড়িয়ে সেটা শোনে। তো আমি তুমি ব্যতীত আশেপাশে যারা যারা এক্সিস্ট করবে, সে মানুষ হোক, বস্তু হোক, যা খুশি তাই হোক না কেন, তাদেরকে আমরা কি বলি, তাদেরকে বলি হচ্ছে থার্ড পার্সন। আমি ফার্স্ট পার্সন, তুমি সেকেন্ড পার্সন, আমি তুমি ছাড়া সবাই কি হবে, থার্ড পার্সন হবে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে ভার্বের সাথে আমরা কি যুক্ত করি, এস বা এস। এই জন্যই দেখো সানের আগে কি, সান যেহেতু আমি তুমি মধ্যে কোনোটা পড়ছে না, তাই জন্য এখানে ভার্বের সাথে কি যুক্ত হয়েছে, ইএস যুক্ত হয়েছে। কিন্তু আই ফার্স্ট পার্সন, আই গো, হি থার্ড পার্সন, তাই জন্য। ঠিক আছে, এবার তুমি বলবে না ম্যাডাম যে দে হলে কি তারপরে আমরা বসিয়ে দেবো দে প্লেস ফুটবল, হবে না। কেন হবে না, কারণ আমি এক্ষুনি বললাম, কি বললাম, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার হতে হবে, এক বচন হতে হবে। কি কি হয়, হি, সি, ইট, আর যে কোনো না, এইগুলো যদি হয় তাহলে আমরা ভার্বের সাথে কি বসাই, এস বা ইএস বসাই। ঠিক আছে, একইভাবে দেখো রনি, রনি থার্ড পার্সন, তাই বেক্স কেক। ঠিক আছে, যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে এরর দেওয়া থাকে অলওয়েজ দেখবে ভার্ব ঠিকঠাক আছে কিনা, কেন অনেক সময় কি হয় ভার্বের সাথে এস বা ইএস লাগিয়ে দেওয়া হয় না। এবার এখান থেকে সবচেয়ে বেশি কোথা থেকে প্রশ্ন করে, দুই জায়গা থেকে কোশ্চেন করা পসিবল, আমি বলে দিচ্ছি কোথা থেকে করে। এক হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস ঠিকঠাক লাগানো আছে কি আর নেই, এখান থেকে একটা কোশ্চেন হয়। আরেকটা থেকে কোশ্চেন হয় ডু বা ডাজ কোন টেন্সের জন্য ইউজ হয়, সিম্পল প্রেজেন্ট টেন্সে ইউজ হয়, এর পাশে ভার্বের ফার্স্ট ফর্ম আছে কি নেই, এই দু জায়গাতে কোশ্চেন হয়।
আরেকটা মধ্যে থেকে প্রশ্ন হয় এই অভ্যাসগত সত্য বা হ্যাবিচুয়াল। এই তিন জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করে, বাকি আর কোনোভাবে কোয়েশ্চেন করা তেমন খুব বেশি সম্ভবই না। ঠিক আছে, এক ভার্বের সাথে এস বা ইএস ঠিকঠাক আছে কি নেই, ডু ডাজ এর সাথে ভার্বের ফার্স্ট ফর্ম বসানো আছে কি নেই, বা হ্যাবিচুয়াল ট্রুথের ব্যাপারটা। এবার আসি হ্যাবিচুয়াল ট্রুথ। তখন থেকে আপনি বলছেন যে অভ্যাসগত সত্য হলে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। দেখো এখানে লিখে দেওয়া আছে ফার্স্ট পারসন আই, সেকেন্ড পারসন হবে ইউ, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, শি, রাম, শ্যাম, যদু, মধু এক্সেট্রা এক্সেট্রা। এবং যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এবার হ্যাবিচুয়াল ট্রুথ হলে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, কিন্তু পরীক্ষার হলে কি আমি বসে বসে এটা গণনা করব যে সেটা হ্যাবিট কি হ্যাবিট না? আমাকে তো কিছু দেখে বুঝতে হবে যে সেটা হ্যাবিট না হ্যাবিট না। তো কি দেখে বুঝবে? কিছু কিছু শব্দ হয় যেগুলো দেখলেই আমরা সহজে বুঝে যাই যে সেটা হ্যাবিচুয়াল ট্রুথ কি না। সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব চ্যাপ্টার যখন পড়বো তখন এটা বেশি ভালো করে জানবো, এখন একটু বলে নিই। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মানে কি কোনো কাজ কতবার হচ্ছে। যেমন যখন তুমি ডাক্তারের কাছে যাও তখন বলেন যে এই ওষুধটা দিনে 3 বার খাবে, কবার খাবে? 3 বার খাবে। তো কি সেটা ফ্রিকোয়েন্সি। কতদিন তুমি দৌড়তে যাও? রোজ সকালে যাও। কতবার হচ্ছে? রোজ হচ্ছে। ঠিক আছে, কতবার তুমি বেড়াতে যাও? কখনো যায় না। তাহলে কি এগুলো প্রত্যেক ফ্রিকোয়েন্সি বোঝায়। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যখনই থাকবে তখন আমরা কি বুঝবো? সেটা হচ্ছে হ্যাবিচুয়াল ট্রুথ। এবার কি কি শব্দ হতে পারে? কোথাও যদি এভরি টার্মটা দেখতে পাবো, যেমন এভরি ডে, এভরি নাইট, এভরি মর্নিং, এভরি উইক এক্সেট্রা এক্সেট্রা। এই টার্মগুলো যদি থাকে তাহলে কি হবে? তাহলে সেটাকে আমরা বলবো হ্যাবিচুয়াল ট্রুথ। ঠিক আছে, সেলডাম পড়ার দরকার নেই, এখন পড়বো না, এখন জানতেই হবে না। নেভার হ্যাবিচুয়াল ট্রুথ। কেন? ধরো আমি প্রত্যেকদিন দৌড়তে যাই, প্রত্যেকদিন হাঁটতে যাই, প্রত্যেকদিন এক্সারসাইজ করি, এটা যেরকম আমার হ্যাবিট, আমি কোনোদিন এক্সারসাইজ করি না, আমি অলস, এটা তো আমার হ্যাবিট। যে আমি রোজ সকাল 10টার সময় ঘুম থেকে উঠি, এটাও তো হ্যাবিট। এই নেভারও যদি ব্যবহার থাকে সেটার মধ্যে হ্যাবিট শো করবে। ঠিক আছে, অকেশনালি, ফ্রিকুয়েন্টলি মানে কি মাঝে মধ্যে, এটাও হ্যাবিট। মাঝে মধ্যেই আমি মন্দিরে বেড়াতে যাই, মন্দিরে যাই, অমুক জায়গাতে যাই, দাদুর বাড়ি যাই, দিদার বাড়ি যাই, সেটাও তো হ্যাবিট। গরমে ছুটি পড়লেই আমি দিদার বাড়ি চলে যাই, এটাও হ্যাবিট। ইউজুয়ালি, জেনারেলি পাশে স্টার দিচ্ছি যেগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, আর এটা হচ্ছে এইটা আসে। ইউজুয়ালি, জেনারেলি মানে সাধারণত। ইউজুয়ালি আই ওয়েক আপ অ্যাট 6:30 o'clock ইন দ্য মর্নিং। আমি সকালবেলা 6:30টার সময় ঘুম থেকে উঠি। সাধারণত রোজ সকালবেলা 6:30টায়। সাধারণত মানে কি? সেটা রোজই হচ্ছে। একাধ দিন আমি অসুস্থ আছি সেটা আলাদা ব্যাপার, কিন্তু সাধারণত, ইউজুয়ালি, জেনারেলি মানে সাধারণত। ঠিক আছে, তারপর দেখো ওয়ান্স আ ডে, ওয়ান্স আ উইক, ওয়ান্স আ মান্থ মানে কি দিনে একবার, মাসে একবার, বছরে একবার, এগুলো কি হ্যাবিট শো করে। সেম উইথ টুয়াইস এক্সেট্রা এক্সেট্রা। ঠিক আছে, পড়বে কি কি? কিছু পড়া দরকার নেই বেশি, শুধু পড়বা কোনো টার্মের সাথে যদি এভরি লাগানো থাকে তাহলে সেটা হ্যাবিট হবে। ইউজুয়ালি, জেনারেলি যদি দেখতে পাও সেগুলো হ্যাবিট হবে। যেমন এখানে এক্সাম্পলেতে দেখো, মাই মাদার গোজ টু টেম্পল এভরি উইক। আমার মা প্রত্যেকদিন মন্দিরে যায়। এই যে এভরি উইক টার্মটা লেখা আছে, এর থেকে আমি বুঝতে পারছি যে এটা হ্যাবিট। তার জন্য সিম্পল প্রেজেন্ট টেন্স হয়েছে। মা থার্ড পারসন, তাই জন্য ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে। আই গেট আপ আর্লি এভরি মর্নিং। রোজ সকালে আমি তাড়াতাড়ি উঠি। এই যে এভরি মর্নিং লিখে দিল, আমি বুঝে গেলাম এটা হ্যাবিট, এবং তাই জন্য এখানে ভার্বের ফার্স্ট ফর্ম বসেছে। এখানে কেন এস লাগাইনি? কারণ এখানে ফার্স্ট পারসন আছে, থার্ড পারসন ছিল, কোথাও এস বা ইএস কিছু যুক্ত হয় না। ঠিক, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা কি কি মাথায় রাখবো? একটা হচ্ছে হ্যাবিট যদি হয় সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। আরেকটা কি জিনিস জানলাম? আরেকটা জানলাম হচ্ছে তোমার ডু ডাজ যদি হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এবার আমরা কোশ্চেন দেখি, কোশ্চেন দেখলে আরো ক্ল্যারিটি আসবে। এরকম ভাবেই পড়বো যে কোনো একটা চ্যাপ্টার পড়ছি তার সাথে সাথে টপিক ওয়াইজই কোশ্চেন করবো, যাতে তোমার কোনো রকম কোশ্চেন মনের মধ্যে জাগতেই না পারে, কোনো কোশ্চেন রাইজই না করে। যদি জাগেও সেটা যেন সেই মুহূর্তে সলভ হয়ে যায়। দেখো এবার সিম্পল প্রেজেন্ট টেন্সে কিছু কোশ্চেন দেখি কেমন কেমন কোশ্চেন আসে। আই গোজ টু স্কুল এভরি ডে ইররেসপেক্টিভ অফ দ্য ওয়েদার। বলছে যে ওয়েদার যেমনই হোক না কেন আমি প্রতিদিন স্কুলে যাই। এবার দেখো তো এখানে এভরিডে লেখা আছে। আমি যখন এভরিডে দেখলাম ম্যাডাম, তখন আমার মাথায় কি ঠিক করবে যে সেটা হ্যাবিট। তার মানে কি হবে? কোন টেন্স হবে? সিম্পল প্রেজেন্ট টেন্স।
সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের ফার্স্ট ফর্ম বসে ভালো কথা, কিন্তু ফার্স্ট পারসনের সাথে ভার্বের সাথে এস বা ইএস বসে বসে না, তাহলে কি ভুল আছে? এখানে হবে আই গো টু স্কুল এভরি ডে। ঠিক আছে, she dash bus to office every day, সে রোজ বাসে যেতে অফিসে যায়। আবার সে এভরিডে এসেছে, এটা দেখলেই হবে তার মানে কোন টেন্স হবে? সিম্পল প্রেজেন্ট। এবার দেখব she আছে তার মানে ভার্বের সাথে s বা es যুক্ত হবে, তাহলে কোনটা হবে? she takes bus। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো সীতা ড্যাশ হার মাদার, সীতা তার মায়ের মতো দেখতে, রিজেম্বল মানে একই রকম দেখতে হবে। এবার আজকে আমাকে আমার মায়ের মতো লাগছে, কালকে আমার মায়ের মতো লাগছে না, এমন তো হয় না। প্রত্যেকদিন যদি আমি আমার মায়ের মতো দেখতে হয় বা বাবার মতো দেখতে, প্রত্যেকদিন আমাকে সেম লাগবে, তাহলে এটা কাইন্ড অফ ইউনিভার্সাল ট্রুথ। তাহলে এখানে কি হবে? সীতা রিজেম্বলস হার মাদার। ঠিক আছে, কেন? প্রত্যেকদিনে তো মার মতোই দেখতে লাগবে, আজকে মার মতো লাগছে, কালকে ঠাম্মার মতো লাগবে, এমন তো হবে না। ঠিক, ব্যাপারটা দ্য মুন ড্যাশ বাই নাইট, রাতের বেলা মুন চকচক করে, ভালো কথা। রোজই করে, এটাও তো আলাদা কিছু না, এটা তো আজকে করছে, কালকে চাঁদের মন খারাপ তাই চকচক করবে না, এমন হয় না, রোজই রাতে চকচক করে। তাহলে কোনটা হবে? দ্য মুন শাইনস বাই নাইট। কেউ শাইন করবে না কিন্তু, কেন? থার্ড পারসন, আমি তুমি ছাড়া পৃথিবীতে যা সে চাঁদই হোক না কেন, যত ইম্পর্টেন্ট হোক না কেন, সে কিন্তু আলটিমেটলি থার্ড পারসন। এবং ভার্বের সাথে কি হবে? এস বা ইএস। এরপরের প্রশ্ন, এভরি চাইল্ড ড্যাশ হিজ মাদার, বলছে প্রত্যেকটি সন্তান তার মাকে ভালোবাসে। এটাও ইউনিভার্সাল ট্রুথ, প্রত্যেকটা বাচ্চাই মাকে ভালোবাসে। তাহলে ইজ লাইকিং যদি বলি, তাহলে কি আজকে ভালোবাসে কালকে ভালোবাসবে না? এমনটা হয় না। ওয়াজ তো হবে না, হ্যাজও হবে না, কি হবে? লাইকস হিজ মাদার। প্রত্যেকটা সন্তানই তার মাকে ভালোবাসে। এখান থেকে একটা জিনিস জানতে পারলে, এভরি হচ্ছে একটা সিঙ্গুলার টার্ম, এটা মাথায় রাখবে। যখন পরে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে একটা চ্যাপ্টার করবো, যেটা ভার্বেরই পার্ট, তখন এটা দেখবো, এটার গুরুত্ব অনেক বেশি বেড়ে যাবে। এভরি হচ্ছে, এভরি মানে প্রত্যেকে হলেও এটা ইন্ডিভিজুয়ালি বোঝানো হয়, তাই জন্য এভরিকে আমরা সিঙ্গুলার ধরি। ঠিক আছে, প্রশ্নটা, ডাজ এনিবডি ড্যাশ হেল্প ফ্রম ইউ, কেউ কি তোমার থেকে হেল্প চেয়েছে? এবার দেখো এখানে দিয়েছে ডাজ, আমরা এখানে শিখলাম না ডু বা ডাজের সাথে ভার্বের কোন ফর্ম বসে? ভার্বের ফার্স্ট ফর্ম। ঠিক, কোথায় আছে দেখো? সিক। ঠিক আছে, এইটা কিন্তু অনেকে ভুল করে। হ্যাঁ, কি করে দেয়? হি ডাজ নট গোজ টু স্কুল, এটা কিন্তু হবে না। কেন? এই যে ইএসটা দেখছো, এই ইএসটা উঠে এসে এখানে বসেছে, তাই এখানে আমরা কোনোদিন ইএস বসাবো না, এখানে ভার্বের ফার্স্ট ফর্মে বসবে। ঠিক আছে, কোনোদিনও যদি এটা না হয় যে এখানেও ডাজ বসাচ্ছে এখানেও গোজ বসাচ্ছে, হয় না কিন্তু। এই ইএসটা উঠে এসে এখানে বসেছে, তাহলে ওখানে দু জায়গাটা কেন বসাতে যাবে? ঠিক, তাহলে এখানে কি হবে? সিক। দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান অ্যান্ড নট দ্য ভাইস ভার্সা, বলছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে নাকি সূর্য পৃথিবী, ভাইস ভার্সা মানে তার অপোজিটটা, উল্টোটা। এটা তো চিরন্তন সত্য, তাহলে কি হবে? রিভলভস অ্যারাউন্ড দ্য সান। ঠিক, তারপর কি কোশ্চেন দেখো, আরেবিয়ান নাইটস একটা গল্পের, সকলেই জানো আরেবিয়ান নাইটস। আরেবিয়ান নাইটস ড্যাশ আ গুড বুক, আরেবিয়ান নাইট একটা ভালো গল্পের বই। তো আগে ছিল এখন নেই এরকম তো না, সবসময় ভালো বই থাকবে, কি হবে? ইজ আ গুড বুক। আর হওয়ার কোনো চান্সই নেই, কারণ একটাই বই, নাইটস মানে অনেকগুলো রাখলে, বইটার নামই আরেবিয়ান নাইটস। ওয়্যারও হবে না প্লুরাল, আর হ্যাভও প্লুরাল ভার্ব এখন হবে না। ঠিক আছে, তবে নোবডি ড্যাশ আ চিটার, কেউ চিটারকে ভরসা করে না, বিশ্বাস করে না। নোবডি তো সবসময় সিঙ্গুলার হবে, নোবডি মানে কেউই নয়, যদি কোনো মানুষই না থাকে সেটা কি করে প্লুরাল হবে? তাহলে কি হবে? নোবডি ট্রাস্টস আ লায়ার। বোঝা গেছে? আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা এখান থেকে দেখো তিন রকমের, এগুলো কিন্তু সবই মোরালেস প্রিভিয়াস, মোরালেস কি সবই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো আমরা কি থেকে কোশ্চেন দেখতে পেলাম? একটা হ্যাবিচুয়াল ট্রুথ, একটা এস বা ইএস থেকে, আর একটা হচ্ছে ডু বা ডাজ। বোঝা গেছে? আচ্ছা, আরো প্রশ্ন আছে দেখো, বলছে রমেশ ইজ গোয়িং ফর আ ওয়াক নাও, বলছে রমেশ আজকে হাঁটতে যাচ্ছে, আদারওয়াইজ হি ড্যাশ ইউজুয়ালি ড্যাশ অ্যাট দিস টাইম, কিন্তু অন্যথায় বা অন্যান্য দিন কিন্তু
টার্মগুলো কি সাধারণত, মানে কি প্রতিনিয়ত কি করে ঘুমোয়, আজকেও হাঁটতে গেছে, তাহলে কোন অপশনটা হবে? হি ইউজুয়ালি স্লিপস, কারণ একজন ব্যক্তি থার্ড পারসন স্লিপস। ঠিক আছে, তারপর দেখো his injury does not seems to affect him much, বলছে তার ইনজুরি দেখে মনে হচ্ছে না যে তার খুব বেশি ব্যথা লেগেছে বা খুব একটা তাকে প্রভাবিত করেছে। ঠিক আছে, এবার বলো এখানে কি হবে, এখানে কি ভুল আছে দেখো। আবার সেই ডাস দেখতে পেয়ে, আমি ধরো কিছু জানি না, হ্যাঁ তোমরা কিভাবে কোয়েশ্চেনগুলো সলভ করবে শুধু এই চ্যাপ্টারের কথা বলছি না, পরে যখন আমি আরো অনেক কোয়েশ্চেন করাবো তখন তোমাকে এরর কারেকশন শেখাবো, তখন আমি বলে দেবো যে এই টার্মটা যদি তুমি দেখতে পাও, এখন আমি লিখছি, এই টার্মটা যদি তুমি কোথাও দেখতে পাও তাহলে জানবে যে এরর এখানেই আছে। কেন এরকমই হয়, দেখে দেখে অভ্যেস হয়ে গেছে এখন। তো সেরকম আমি তোমাকে বলছি ডু ডাজ ডিড দেখলে একবার দেখবে ভার্বটা ঠিক আছে কি নেই, আমিও জানি না, আমি ফার্স্ট টাইম করছি। ডাজ দেখলাম, ম্যাডাম বলেছিলেন যে আগে আমি ভার্ব চেক করবো তারপর অন্য কিছু দেখবো, চেক করো তো ভার্বে ভুল আছে, সিমস হয় কি বসবে, এক্ষুনি বললাম এই এসটাই তো এখানে এসেছে, মানে হবে হিজ ইনজুরি ডাজ নট সিম টু অ্যাফেক্ট হিম মাচ। বোঝা গেছে? তারপরে দেখো এটা নিজেরা একটু করার চেষ্টা করবে, আমি তো বলেই দিচ্ছি why you don't told me। দেখো আবার সেই এসেছে ডু নট, আমরা কি বললাম ডু এর সাথে কি বসে ভার্বের ফার্স্ট ফর্ম, এখানে কোন ফর্ম বসিয়ে দিয়েছে V2, হবে? কোনোদিনও হবে না, তাহলে কি হবে ডু নট টেল মি। আমাকে কি পুরো প্রশ্নটা করার দরকার পড়লো? দো আমি পড়তেই পারি কিন্তু আমি কেন করব, আমাকে তো নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে, আমাকে ঠিক উত্তর দেখতে হবে, তাই না? তাহলে কি হবে why don't you tell me। বোঝা গেছে? তারপরে দেখো কি দিয়েছে, চারটে অপশন দিয়েছে, এর মধ্যে একটা সেন্টেন্স ঠিক আছে, বাকি সবগুলোই ভুল। এবার বলছে যে কোনটা ঠিক এবং কোনটা ভুল। দেখো তো নিজেরা একটু চেষ্টা করো। দেখো এখানে প্রত্যেকটা সেন্টেন্সে এভরিডে লিখে দিয়েছে, তার মানে এটা হ্যাবিচুয়াল ট্রুথই হবে। আর তাহলে কোন টেন্স হবে? সিম্পল প্রেজেন্ট। খোঁজো কোথায় সিম্পল প্রেজেন্ট আছে, এটা সিম্পল প্রেজেন্ট, আমি কিন্তু একটাও সেন্টেন্স এখনো অবধি পড়িনি। সিম্পল প্রেজেন্ট নয়, বা ইজ টেকিং ও সিম্পল প্রেজেন্ট নয়, বা আমি একটু আগে তোমাদেরকে বললাম না যে ইজ কি ধরনের ভার্ব, মনে করো তো ইজ হচ্ছে বি ভার্ব, বলেছিলাম মনে পড়ছে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিন, এবং এদের সাথে সব সময় কি বসে? ভার্বের আইএনজি যুক্ত ফর্ম, বলেছিলাম মনে পড়ছে? দেখো তো ইজ এর পাশে ভার্বের আইএনজি যুক্ত ফর্ম বসানো আছে, এটা তো এমনিও প্রেজেন্ট টেন্স নয়, মানে সিম্পল প্রেজেন্ট টেন্স নয়, আর যদি এটা অন্য কিছু থাকতো সেটাও ভুল দেওয়া আছে। ইজ এর পর টেকিং হওয়া উচিত ছিল, টেকেন হবে না, কেন? আমরা একটু আগে শিখলাম বি এর পর ভার্বের আইএনজি যুক্ত ফর্ম বসে। ঠিক, এরপর দ্য গার্ল টেকস বিস্কিটস এভরিডে, এটা ঠিক সেন্টেন্স, তাই না? বোঝা গেছে? সিম্পল প্রেজেন্ট টেন্স আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার আসবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? কোনো কাজ বর্তমানে কন্টিনিউ হচ্ছে, যেমন এই মুহূর্তে আমি তোমাদেরকে পড়াচ্ছি, কন্টিনিউ হচ্ছে, চলতেই আছে, তখন আমরা কোন টেন্সের ইউজ করি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমানে যদি কোনো কাজ চলছে এরূপ যদি বোঝানো হয়, বা নিকট ভবিষ্যতে কোনো কাজ হবে এরূপ বোঝালেও আমরা কি ইউজ করি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দুটো কথা বলে, একটা কি বর্তমানে চলছে এরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, আর যে নিকট ভবিষ্যতে ঘটবে এরূপ বোঝায় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। একটা একটা করে বুঝি। তাহলে লেখা আছে দেখো বর্তমানে কোনো কাজ চলছে, নিকট ভবিষ্যতে চলবে। দেখি স্ট্রাকচার কি হয় দেখো, সাবজেক্ট হবে কন্টিনিউয়াস, তাই ভার্বের সাথে আইএনজি বসাতেই হবে, কেন? ভার্বের সাথে আইএনজি যুক্ত দ্বারা ফর্ম দিয়ে আমরা কন্টিনিউয়াস বোঝাই। কি বলেছিলাম যে অ্যাম, ইজ, আর এগুলো কি হয়? বি ভার্ব হয়। বি ভার্ব কাকে নিয়ে আসে সব সময়? ভার্বের সাথে আইএনজি যুক্ত পদ এনেছি। দেখো সাবজেক্ট বি, তার সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত অবজেক্ট মিলেছে। আমি একটু আগে বললাম, দেখো উই আর ওয়াচিং টিভি। আচ্ছা অ্যাম কি আরেকটু বলে নিই আবার, একদম বেসিক ভাবে পড়াচ্ছি। অ্যাম বসে আর এর পাশে, ইজ বসে সিঙ্গুলার ভার্বের পাশে মানে একবচনের পাশে, আর আর পাশে, আর কার পাশে বসে? প্লুরাল ভার্বের পাশে, ঠিক বহুবচন। উই প্লুরাল, তাই জন্য এখানে কি বসিয়েছি? আর ওয়াচিং টিভি, আমরা টিভি দেখছি, ভালো কথা। শি ইজ স্টাডিং টু বিকাম অ্যান ইঞ্জিনিয়ার, সে পড়াশোনা করছে কিসের জন্য? ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। পড়াশোনা করছে 3 বছর 4 বছর ধরে পড়াশোনা করছে, সেটাও তো কন্টিনিউ হচ্ছে, ঠিক? তখনও সেটাকে কি বলবো? এবার এই যে এই সেন্টেন্সটা এখন দেখছো,
এটা যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়বো তখন এই সেন্টেন্সটা আবার আসবে। এখানে যদি আমি টাইম ফ্রেম অ্যাড করে দিই এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। এখন অত ডিটেলসে যাচ্ছি না, 4 বছর ধরে পড়ছে, এখনো পড়ছে, অনেকদিন ধরে যদি কোনো কিছু কাজ হয় সেরকম আমরা কন্টিনিউয়াসের আওতায় আনি। শি ইজ স্টাডিং টু বিকাম অ্যান ইঞ্জিনিয়ার, সে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পড়াশোনা করছে। উই আর গোয়িং অন আ ভ্যাকেশন টুমরো। এবার আসছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এখান থেকে যে প্রশ্নগুলো আসে, বলতে কালকে আমরা ভ্যাকেশনে যাব, কালকে যাব, ফিউচারে যাব। ম্যাডাম আপনি তো একটু আগে বলেছিলেন যে টুমরো ফিউচার টেন্স হয়, তাহলে আপনি এখানে প্রেজেন্ট টেন্স করে দিলেন কি করে? কি করে করলাম সেটা বলুন। আমি তো করিনি, যিনি করেছেন আমাকে জাস্ট বলতে হবে। যখন কোনো নিকট ভবিষ্যতে কোনো কাজ হয়, মানে নিয়ার ফিউচার, কালকে কোনো কিছু আছে, 1 মাস পর আছে, বা খুব রিসেন্ট টাইমসে আছে, এবং যেখানে আমরা কিছু নতুন কিছু প্ল্যান করে রেখেছি, যেটা হবেই। এবার তুমি এটা বলতেই পারো, যেমন ধরো আমি বললাম যে কালকে আমি বেড়াতে যাব, ঠিক? এবার যদি কোনো না কোনো দুর্যোগ ঘটে তাহলে তো আমার প্ল্যানটা ক্যান্সেল হবে না। এবার আমি দুর্যোগ ভেবে তো কোনো কিছু প্ল্যান করবো না, এরকম তো হয় না। তো আমরা ধরে নিচ্ছি যে আমি কিছু প্ল্যান করেছি, এটা খুব রিসেন্ট টাইমে হবে, তখন আমরা ফিউচারের পরিবর্তে কি ইউজ করি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? এবার তুমি যদি বলো যে এখানে ম্যাডাম আমরা লিখবো উই উইল গো অন আ ভ্যাকেশন টুমরো, ম্যাডাম এটা কি ভুল? একদম না, এটা ঠিক সেন্টেন্স, কিচ্ছু ভুল নেই। কিন্তু তার পরিবর্তে আমরা কি লিখি? উই আর গোয়িং অন আ ভ্যাকেশন টুমরো। এটা মাচ মোর অ্যাপ্রোপ্রিয়েট। এবং পরীক্ষাতে সবসময় দুটোই অপশন দেওয়া থাকবে, তুমি সবসময় কি চুজ করবে? কন্টিনিউয়াসলি চুজ করবে, ঠিক আছে? কিরণ ইজ টেকিং দ্য এক্সামিনেশন নেক্সট মান্থ, পরের মাসে পরীক্ষা নেবে, পরের মাসে খুব নিকট ভবিষ্যতে হবে, তাই আমরা কি করলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? এবার জিনিস বোঝো, 2 ধরনের কাজ হয়, একটা হয় অফিশিয়াল আর একটা হয় পার্সোনাল, তাই না? কিছু কিছু অফিশিয়াল কাজ হয়, কিছু কিছু পার্সোনাল কাজ হয়। আমি লিখলাম দ্য ট্রেন will leave the station tomorrow morning. The train will leave the station tomorrow morning. কালকে সকালে ট্রেনটা স্টেশন ছেড়ে চলে যাবে। এটা অফিশিয়াল জিনিস, এখানে তো কোনো মানুষের ইচ্ছে বিশেষে হয় না, সেটা গভর্নমেন্ট ডিসাইড করে যে ট্রেন কখন ছাড়বে কখন ছাড়বে না, সেটা গভর্নমেন্ট। বাট রেল ডিসাইড করবে, সেটা তো আমার মনে হিসেবে হয় না। কারণ আমি পড়াতে আজকে যাবো না, এটা আমার মনের ইচ্ছে, ঠিক? এখানে সরকারের কিছু করার থাকতে পারে, এটা তো গভর্নমেন্ট দ্বারা রুল হয়, এটা একটা অফিশিয়াল। যখন কোনো অফিশিয়াল কাজ নিকট ভবিষ্যতে হবে তখন আমরা ফিউচার টেন্সের পরিবর্তে কি ইউজ করি? সিম্পল প্রেজেন্ট টেন্স। কি লিখবো? দ্য ট্রেন লিভস দ্য স্টেশন টুমরো। অফিশিয়াল কাজ যদি নিকট ভবিষ্যতে হয় তার পরিবর্তে কি লিখি? সিম্পল প্রেজেন্ট টেন্স। ফিউচার লিখে ভুল কি? ভুল নয়, কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে কি, যদি তোমরা নিউজ পেপার পড়ো হেডলাইনে দেখো সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্সে দেওয়া থাকে, ঠিক? একইভাবে আর কি লিখতে পারি? দ্য PM gives a speech on Monday. ঠিক? PM সোমবার দিন স্পিচ দেবে, ঠিক? ফিউচারে হবে সোমবার দেবে, কিন্তু PM এর স্পিচ দেওয়া কি আমার মনের হিসেবে হবে? সেটাও একটা অফিশিয়াল কাজ, তাই জন্য কোন টেন্স ইউজ করলাম? সিম্পল প্রেজেন্ট টেন্স। কিন্তু এখানে দেখো আমি ভেকেশনে যাচ্ছি, এটা তো আমার পার্সোনাল জিনিস, তাই না? এখানে গভর্নমেন্টে কি আমি যেতেও পারি, নাও যেতে পারি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। যখন কোনো ব্যক্তিগত ব্যাপার চলে আসবে তখন কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি বোঝাতে পেরেছি? যদি ফিউচারে নিকট ভবিষ্যৎ, এরকম না কিন্তু যে 5 বছর পরের ঘটনাকে আমি নিকট ভবিষ্যৎ বলছি, তা নয়। 1 মাস, 2 মাস, 1 সপ্তাহ, 1 দিন, এগুলোকে আমরা নিকট ভবিষ্যৎ বলি। কোনোদিনই তোমার পরীক্ষাতে 5 বছর পরে কোশ্চেন দেবে না, আর দিলে তুমিও এতখানি বোকা নও যে এটা করে আসবে ভালো। যদি কোনো নিকট ভবিষ্যতের কাজ হয়, যদি সেটা অফিশিয়াল ওয়ার্ক হয়, তাহলে আমরা কোন টেন্স ইউজ করব? সিম্পল প্রেজেন্ট টেন্স। আর যদি কোনো পার্সোনাল ওয়ার্ক হয়, তখন যেমন কিরণ পরীক্ষা দেবে না নেবে সেটা ব্যক্তিগত ব্যাপার, তার সাথে গভর্নমেন্টের কোনো সম্পর্ক নেই। যদি গভর্নমেন্ট পরীক্ষা নেয়, সরকার যদি বলে যে 14ই জুন আমি WBCS পরীক্ষা নেবো, তাহলে সেটা একটা গভর্নমেন্টের কাজ, সেটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। তা আমি পরীক্ষা দেবো কি দেবো না, নেবো কি নেবো না, সেটা পার্সোনাল ব্যাপার, পার্সোনাল জিনিস আমরা ইউজ করি
কন্টিনিউয়াস, আর হচ্ছে তোমার অফিশিয়াল জিনিসে ইউজ করি হচ্ছে তোমার কি বললাম সিম্পল প্রেজেন্ট। মনে থাকবে? এবার এখান থেকে এইটা আমরা পরের দিন পড়বো। আজকে কয়েকটা কোয়েশ্চেন দেখি, ঠিক আছে? কারণ একদিনে অনেক বেশি কিছু বললে আবার হেভি হয়ে যাবে। দেখো বলছে এবার প্রেজেন্ট কন্টিনিউয়াসে কিছু কোয়েশ্চেন দেখি। বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। 4টে সেন্টেন্স দেওয়া আছে একইভাবে, দেখবো কোনটা ঠিক সেন্টেন্স, ঠিক আছে? দেখো বলছে ইজ সবিতা জয়নিং আস ফর লাঞ্চ টুডে। সবিতা কি আজকে আমাদের সাথে লাঞ্চে জয়েন করবে? করেনি, কিন্তু করবে কিনা জিজ্ঞাসা করছে। নিকট ভবিষ্যতের কাজ, পার্সোনাল কাজ, তাই কোন টেন্স হচ্ছে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা ঠিক আমি ধরে চলছি, পরেরগুলো চেক করি। সবিতা ইজ এক্ষুনি বললাম বি ভার্বের সাথে সবসময় কি হয়, ভার্বের আইএনজি যুক্ত ফর্ম। ম্যাম এখানে দেওয়া তো নেই, আছে তাহলে এটা ভুল। কেন V3 দেওয়া আছে তো ভার্বের থার্ড ফর্ম দেওয়া আছে, ভুল হয়ে গেল। আবার দেখো ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম কোনোদিনও একা একা আসতে পারে, ও কার সাথেই আসে, সব সময় বি ভার্বের সাথে আসে। এখানে কোনো বি ভার্ব দেওয়া আছে নেই, তাহলে এটা ভুল হয়ে গেল। ঠিক, সবিতা একজন মহিলা, তার জন্য আর কি করে আসতে পারে, এটাও ভুল। তাহলে আমরা প্রথমে যেটা করেছিলাম সেটাই। বুঝতে পেরেছি? আশা করছি বুঝতে পেরেছি। তারপরে উই ড্যাশ ফর আ ওয়াক ইন দ্য পার্ক। আমরা পার্কে হাঁটতে যাচ্ছি। কি হবে? উই গোয়িং তো শুধু শুধু হবে না, এক্ষুনি বললাম যে ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম কোনোদিনও বি ভার্ব ছাড়া আসতে পারে, দেওয়া নেই। বা ঠিক, উই প্লুরাল, তার সাথে ইজ বসতে পারে না। হ্যাভ বিন গোয়িং এখন আমরা শিখিনি, তাই ভেবে নিচ্ছি সেটা হবে না, উই আর গোয়িং, ঠিক আছে? ওটা কেন হবে না, পরে হবে। তারপরে ইট ইজ 10 AM, এখন সকাল 10টা বাজে। এন্ড হি ড্যাশ, সে এখনো ঘুমোচ্ছে। কি হবে? হি ইজ স্লিপিং, ঠিক আছে? এখন সকাল 10টা বাজে এবং ও এখনো ঘুমোচ্ছে। বাকিগুলো কেন হলো না? আজকের কথা বলছে, ইজ আছে, প্রেজেন্ট আছে, তাহলে অ্যাটলিস্ট ওয়াজ স্লিপিং তো হবেই না। প্রেজেন্টের সাথে পাস্টের তো কোনো সম্পর্ক নেই, আমি প্রেজেন্টে পাস্টে কাজ করছি, এটা তো প্র্যাকটিক্যালি পসিবল নয়। এবার দেখো হি থার্ড পারসন, তাই স্লিপ হওয়া তো পসিবলই নয়। পসিবল কি? পসিবল নয়, একটা তো জেনে গেছি। আর যদি এখানে লিখি স্লিপস, আমার মনে হতেই পারে স্লিপস লিখলে কি সমস্যা আছে? এখন সকাল 10টা বাজছে, ঘুমাচ্ছে। বর্তমানকালে কোনো কাজ হলে সেটা তো আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সও বলতে পারি। মনে করো তো আমি কি বলেছিলাম, যে সিম্পল প্রেজেন্ট টেন্স হলো তোমার মাথায় রাখবে হ্যাবিচুয়াল টু। মানে কোথাও বলে দেওয়া আছে যে রোজ সকাল 10টা অবধি ঘুমায়, ও বলছে আজকে সকাল 10টা অবধি ঘুমাচ্ছে, তাই না? যদি বলে দিই হি স্লিপস, তাহলে না রোজ সকাল 10টা অবধি ঘুমায়, এমন তো কোথাও বলে দেয়নি। তাই জন্য আমরা কি করলাম, হি ইজ স্লিপিং, ঠিক আছে? তারপর দেখো মাই ফ্রেন্ডস আর গন অন এ ট্রিপ টু গোয়া টুডে। আজকে আমার বন্ধুরা গোয়াতে ট্রিপে যাবে, আমায় নিয়ে যাবে না। আমরা কোয়েশ্চেন করি দেখি। আবার সেই একই গল্প, সেই বিভাগ কাকে নিয়ে আসে, ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম ছাড়া আসে না, দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড। বি আসলে ভার্বের সাথে আইএনজি যুক্ত নিয়ে আসলে, ভার্বের সাথে আইএনজি থাকলে বি কে নিয়ে আসে, কোনো ধরনের একা একা আসলে বেস্ট ফ্রেন্ড। এবার তুমি দুই বন্ধুকে আলাদা করে দিয়েছো, হবে কোনো দিন এখানে V3 দেওয়া আছে, ও তো বন্ধু নয়। তাহলে আমরা ওকে সরাবো, কাকে নিয়ে আসবো, দে আর গোয়িং। দুই বন্ধুর মিল হলো। পরের কোশ্চেন আছে কি আর কোশ্চেন আছে দেখি। বয়েজ ড্যাশ ফান অফ হিম রাইট নাও। কিছু ছেলে তার এখন ওকে নিয়ে ভীষণ মজা করছে, এখন করছে, রাইট নাও এখন চলছে। তাহলে কি হবে, দে আর মেকিং ফান অফ মি, তাকে নিয়ে ঠাট্টা করছে, বিদ্রুপ করছে, উপহাস করছে, ঠিক? এবার দেখো মেক তো হবে না, সরি মেক তো হবে, মেক্স হবে না, এটা বাদ, কারণ সিঙ্গুলারের সাথে বসে। আর এটাও সিঙ্গুলার হবে না, বয়েজ আছে, ঠিক আছে? মেক কেন হলো না ম্যাডাম, প্রেজেন্ট টেন্স, ওই যে একই গল্প, এখন ওকে নিয়ে ঠাট্টা করছে, রোজ করে কোথাও বলে যায়নি। যদি রোজ হতো তবে মেক বসাতে পারতাম, সিম্পল করতে পারতাম, ঠিক? কি হলো, বয়েজ আর মেকিং ফান। উই ড্যাশ আর গ্র্যান্ড প্যারেন্টস দিস উইকেন্ড। এই উইকেন্ডে, এই মানে উইকেন্ড বলতে শনি রোববারকে বলি, এই উইকেন্ডে আমি আমার গ্র্যান্ড প্যারেন্টসের বাড়ি যাবো। যাইনি, নিয়ার ফিউচারের ঘটনা, আমার পার্সোনাল প্ল্যান, এটা কোনো গভর্নমেন্ট প্ল্যান নয়। তাহলে কি হবে, উই আর মিটিং আওয়ার গ্র্যান্ড প্যারেন্টস দিস উইকেন্ড, ঠিক আছে? তারপরে দেখো দ্য ট্রেন ড্যাশ অ্যাট 8 PM টুনাইট। আজকে রাতে 8টার সময় ট্রেন
অফিসিয়াল জিনিস। অফিসিয়ালে ইজ লিভিং কি হবে? দ্য ট্রেন লিভস অ্যাট 8 PM tonight। ঠিক আছে? অ্যান্ড আজকের শেষ প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন দেখো, দো দ্য স্কুলস হ্যাভ রিওপেন্ড, যদিও প্রত্যেকটি স্কুল খুলে গেছে, children are not go to school and are having online lessons। আশা করি এতক্ষণ ধরে আমি একটাই জিনিস বারংবার বলছি, তুমি দেখতে পেয়েছো। আর আছে আর বি ভার, বি নিজের বেস্ট ফ্রেন্ডকে নিয়ে আসে, বেস্ট ফ্রেন্ডকে ভার্বের সাথে আইএনজি এনেছে, একা একা চলে এসেছে, হবে মানে কি হবে? চিলড্রেন আর নট। ঠিক আছে? আজকে আমরা যেহেতু প্রথমে একটু ভার্বটা বুঝতে পারলে যে কেন আমি প্রথমে ভার্বটা পড়ালাম, যে একটু আইডিয়া হলে তুমি পরে যখন আমরা এররগুলো করবো তখন তুমি অনেক বেশি তাড়াতাড়ি রিলেট করতে পারবে। আজকের জন্য এতটাই থাক, আমরা পরের দিন আবার করবো। পরের দিন এখান থেকেই শুরু করবো, যেখান থেকে চাইলাম এখানে আরেকটা কনসেপ্ট বাকি আছে, সেটা পরের দিন বলে দেন আবার নতুনটাতে যাবো। কেমন লাগলো অবশ্যই জানাবে এবং নেক্সট ক্লাসগুলোর জন্য ওয়েট করো। ঠিক আছে?